চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ, এটা লিখেছেন জর্জ গর্ডন বায়রন। এটা তিনটে পার্ট আছে, ক্যান্টো 1, ক্যান্টো 2, ক্যান্টো 3। ক্যান্টো 1 এবং 2 এ তিনি তার মেয়ের আইডেন্টিটি হাইড করে রাখলেও ক্যান্টো 3 তে, যেটা এখন আমরা পড়বো, সেটাতে তিনি মূলত তার মেয়ের আইডেন্টিটি হাইড আর করছেন না, এবং মূলত এটা তার অটোবায়োগ্রাফিক্যাল একটা স্টোরি হয়ে যাচ্ছে। বায়রনের মেয়ের নাম ছিল অ্যাডা, তার স্ত্রীর নাম ছিল অ্যানাবেলা বায়রন। অ্যানাবেলা বায়রন এবার তার স্বামীকে ছেড়ে চলে যায় এবং তার কনিষ্ঠ কন্যা অ্যাডাকে নিয়েও চলে যায়, এবং সেই কারণে আমাদের যে বায়রন তিনি খুব আইসোলেশনে ভুগছেন বা বিচ্ছিন্নতায় ভুগছেন এবং তার মেয়ের জন্য কষ্ট পাচ্ছেন। তাই জন্য তিনি এই লেখাগুলো লেখার আগে তার মেয়েকেই তার এই কবিতার মিউজ, বা তোমরা হয়তো জানো মিউজ বলতে কোনো কবিতা লেখার আগে কোনো একটা দেবীকে ডেডিকেট করে কবিতাটা লেখা হয়। এখানে তার মেয়েকেই তিনি ডেডিকেট করে লিখছেন কবিতাটা লিখতে গিয়ে তিনি নানা রকম আইসোলেশন, নানা রকম কষ্ট, ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি বলছেন তিনি যখন ওই ইংল্যান্ডে ছিলেন তখন তাকে নানা রকমভাবে বিশ্বাসঘাতকতা, রটনা, গুজব এইসবের মধ্যে দিয়ে যেতে হয়েছে অনেক লোকের জন্য, এবং তার নির্বাসনের আদেশও দেওয়া হয়েছিল, এবং 1816 সালে বায়রন ইংল্যান্ড ছেড়ে চিরকালের জন্য চলে আসেন, এবং তিনি তার আত্মদ্বিধায় ভুগছিলেন তার পূর্ব লাইফ নিয়ে। তার মেয়েকে তিনি তার গল্পের মিউজ করলেন। এরপর তিনি তার মনের সব ভাবনা এই ক্যান্টো 3 তে চাইল্ড হ্যারল্ড পিলগ্রিমেজে প্রকাশ করতে লাগলেন। তিনি যে বিচ্ছিন্নতা, তিনি যে সেপারেশন এগুলোতে ভুগছেন সেইগুলো। এরপর চাইল্ড হ্যারল্ড ভাবছেন যে, মানে এটা ন্যারেটিভ স্টাইলে লেখা, যে সব কিছু পরিবর্তন হলেও সব ঘটনাগুলো কিন্তু ভুলে যাওয়া যায় না, অতীতকে ভুলতে পারছে না, অতীতের কথা মনে পড়ছে। এরপরই একটা ঘটনা আসছে ওয়াটারলুয়ে নেপোলিয়ন বোনাপার্ট যুদ্ধ করেছিল, তোমরা অনেকেই জানো। নেপোলিয়ন একজন ফরাসি রাজা ছিলেন যিনি একটা বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি নানা দেশ অ্যাটাক করেছিলেন ইউরোপে, এবং সেখানে বিশাল বড় সাম্রাজ্য গঠন করেছিলেন। কিন্তু 18 জুন 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলুয়ের যুদ্ধে তিনি পরাজিত হন। চাইল্ড হ্যারল্ড এটাকেই বর্ণনা করছেন, এই খুনে রক্তের যুদ্ধটাকে বর্ণনা না করে একটা সুন্দর সিনারি তৈরি করছেন, মানে যুদ্ধের উপর গুরুত্ব আরোপ করছেন না, তিনি একটা সুন্দর সিনারি তৈরি করছেন যে যুদ্ধটা শেষ হয়ে গেছে, এবার ব্যাটেলফিল্ডের এখানে কি সুন্দর একটা শান্তি বিরাজ করছে। চাইল্ড হ্যারল্ড তিনি বেলজিয়ামে আসছেন এবং ওয়াটারলু দর্শন করছেন। এখানে চাইল্ড হ্যারল্ডই কবি বলতে পারে। তিনি বিজয়ীদের, রাজাদের একজন পাগলের সঙ্গে তুলনা করছেন, বিজয়ী রাজা এদেরকে। প্রকৃতিকে মানুষের থেকেও ভালো জিনিস বলে তুলে ধরেছেন, এবং মানুষ যে সাম্রাজ্যগুলো তৈরি করতে পারে তার থেকে ভালো প্রকৃতি। তিনি মনে করছেন পর্বত, তারপরে স্বর্গ, এগুলো একটা আশ্রয়স্থল, তার বদলে এই যে শহর, এইগুলো ফালতু জিনিস, এইগুলো তিনি একদম এক ধরনের টর্চার বা এক ধরনের মানুষকে হতভম্ব করা জিনিস তৈরি করছেন। মানে সিটি ফিটিকে পছন্দ করছেন, তিনি গ্রামীণ কিংবা মাউন্টেন, স্বর্গীয় স্থান এইগুলোকে পছন্দ করছেন। তিনি শান্তি পাচ্ছেন সুইজারল্যান্ডে গিয়ে, তারপরে আল্পস পর্বত তোমরা জানো, ওইখানে গিয়ে শান্তি পাচ্ছেন। বায়রন যখন হ্রদ লেমানের পাশ দিয়ে যাচ্ছেন এবং আল্পস পর্বতের পাশ দিয়ে যাচ্ছেন, তার কবিতাটা পরিণত হচ্ছে প্রকৃতির একটা সৌন্দর্যে। তিনি এই যে কবিতা, এই কবিতায় বা এই যে গল্প যাই বলতে পারো, এই গল্পের মাধ্যমে তিনি যে এই প্রকৃতিকে ডেসক্রাইব করছেন, এটা কিন্তু তার এসকেপ ফ্রম রিয়েলিটি বা যে তার প্রবলেম সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য নয়, তিনি যে আমাদের তার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে সেইগুলো এই প্রকৃতির সৌন্দর্যের মাধ্যমে তুলে ধরেছেন। ওয়ার্ডসওয়ার্থের মতোই তিনি প্রকৃতিকে একটা সুপিরিয়রভাবে, একটা মানুষের থেকেও বেশি সুপিরিয়রভাবে তুলে ধরছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক